পেজ 118 পরবর্তী অংশ। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 1 মার্কস 2। 1. ভারতে বিচার বিভাগের নিরপেক্ষতা রক্ষায় যে কোনো দুটি সাংবিধানিক ব্যবস্থার উল্লেখ করো। ভারতে বিচার বিভাগের নিরপেক্ষতা রক্ষার জন্য গৃহীত দুটি প্রধান সাংবিধানিক ব্যবস্থা হল: 1. প্রমাণিত অসদাচরণ ও অক্ষমতা ছাড়া অন্য কোনো কারণে কোনো বিচারপতিকে তার কার্যকাল শেষ হওয়ার আগে অপসারণ করা যায় না। 2. পার্লামেন্টে বিচারপতিদের রায়ের যৌক্তিকতা নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলা যায় না। যৌক্তিকতা অন্তুস্থ জয় ঔকার কয়তয় হস্যই ক তয়াকার। 2. সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হয়? 1996 সালের এপ্রিলে প্রণীত পার্লামেন্টের আইন অনুসারে বর্তমানে একজন প্রধান বিচারপতি এবং 25 জন সহকারী বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয় (124(1) নম্বর ধারা। 3. সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতিকে কখন নিয়োগ করা হয়? প্রধান বিচারপতির পদ শূন্য হলে বা অনুপস্থিতির কারণে কিংবা প্রধান বিচারপতি দায়িত্ব পালনে অক্ষম হলে রাষ্ট্রপতি কার্যনির্বাহী প্রধান বিচারপতি নিয়োগ করেন। 4. সুপ্রিম কোর্টের মূল এলাকাভুক্ত যে কোনো একটি বিষয় উল্লেখ করো। সুপ্রিম কোর্টের মূল এলাকাভুক্ত একটি বিষয় হল আইনগত অধিকারের প্রশ্নে 1. কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক বা একাধিক রাজ্যের বিরোধের মীমাংসা এবং 2. কেন্দ্রীয় সরকার এবং এক বা একাধিক রাজ্য সরকারের সঙ্গে অন্য কয়েকটি বা একটি রাজ্য সরকারের বিরোধের মীমাংসা কিংবা 3. 2 বা ততোধিক রাজ্যের মধ্যে পারস্পরিক বিরোধের মীমাংসা। 5. সুপ্রিম কোর্টের আপিল এলাকাভুক্ত যে কোনো একটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। ভারতের সংবিধানের 132(1) নম্বর ধারা অনুসারে দেওয়ানি, ফৌজদারি বা অন্য কোনো মামলায় হাইকোর্ট যদি এই মর্মে প্রমাণপত্র দেয় যে সংশ্লিষ্ট মামলাটির সঙ্গে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত, তাহলে ওই মামলার বিষয়ে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। 6. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিভাবে নিযুক্ত হন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। অবশ্য নিয়োগের আগে রাষ্ট্রপতি প্রয়োজন মতো সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে পরামর্শ করতে পারেন। 7. কোন কোন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যেতে পারে? 1. দেওয়ানি মামলার ক্ষেত্রে জেলা জজ ও অধস্তন জেলা জজের দেওয়া রায়ের বিরুদ্ধে এবং 2. কয়েকটি নির্দিষ্ট মামলার ক্ষেত্রে সহকারী দায়রা জজ বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যেতে পারে। পেজ 119। 8. বিচার বিভাগীয় স্বাতন্ত্র্য বলতে কী বোঝো? বিচারপতিদের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিচার বিভাগের স্বাতন্ত্র্য আবশ্যক। বিচার বিভাগীয় স্বাতন্ত্র্য বলতে বোঝায় বিচার বিভাগকে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব থেকে মুক্ত রাখা। 9. বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কী বোঝায়? বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে আদালতের সেই ভূমিকাকে বোঝায় যা আইন বিভাগ ও শাসন বিভাগের কর্মক্ষেত্রের ওপর বিচার বিভাগের প্রাধান্য বিস্তারকে সূচিত করে। 10. রাষ্ট্রপতি কী কারণে হাইকোর্টের কোনো বিচারপতিকে পদচ্যুত করতে পারেন? রাষ্ট্রপতি প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতার অভিযোগে হাইকোর্টের প্রধান কোনো বিচারপতিকে পদচ্যুত করতে পারেন। আরেকবার বলছি, রাষ্ট্রপতি প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতার অভিযোগে হাইকোর্টের কোনো বিচারপতিকে পদচ্যুত করতে পারেন। 11. রাষ্ট্রপতি কখন সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করেন? রাষ্ট্রপতি যদি মনে করেন আইন বা তথ্য সংক্রান্ত বিষয়ে কোনো সর্বজনীন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে বা দেখা দিতে পারে, তাহলে তিনি সেই বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন (143(1) নম্বর ধারা। 12. হাইকোর্ট কিভাবে গঠিত হয়? সংবিধান অনুযায়ী প্রতিটি হাইকোর্ট একজন প্রধান বিচারপতি ও অন্য কয়েকজন বিচারপতিকে নিয়ে গঠিত হয়। অন্যান্য বিচারপতির সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করেন (151) নম্বর ধারা। 13. সংবিধানের কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ্য জারি করতে পারে? 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট এবং 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ্য জারি করতে পারে। 14. হাইকোর্টের কোন রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মূল এলাকায় আপিল করা যায়?
সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মূল এলাকায় আপিল করা যায়। 15. জনস্বার্থমূলক মামলার সঙ্গে সাধারণ মামলার তফাৎ কোথায়? জনস্বার্থমূলক মামলায় শুধু জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি আদালত বিচার বিবেচনা করে থাকে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিকে নিয়ে সাধারণ মামলা উত্থাপিত হয়। 16. এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে একজন বিচারকের বদলি সম্পর্কে সংবিধানে কি বলা হয়েছে? ভারতের সংবিধানের 222(1) নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ অনুযায়ী এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে কোনো বিচারপতিকে বদলি করতে পারেন। 17. ভারতের কোনো হাইকোর্ট জারি করতে পারে এমন 5টি হুকুমনামার নাম করো। ভারতের সংবিধানের 226(1) নম্বর ধারা অনুসারে ভারতের কোনো হাইকোর্ট যেসব হুকুমনামা জারি করতে পারে তা হল: 1. বন্দি প্রত্যক্ষীকরণ, 2. পরমাদেশ, 3. প্রতিষেধ, 4. অধিকার পৃচ্ছা এবং 5. উৎপ্রেষণ। 18. হাইকোর্টের বিচারপতিরা কিভাবে নিযুক্ত হন? ভারতীয় অঙ্গরাজ্যের হাইকোর্টের বিচারপতিরা ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন। অন্যান্য বিচারপতির নিয়োগের ক্ষেত্রে ভারতের প্রধান বিচারপতি সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল ছাড়াও সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে রাষ্ট্রপতি পরামর্শ করেন। (217(1) নম্বর ধারা। 19. অধস্তন আদালত ব্যবস্থা কি? হাইকোর্টের পরবর্তী পর্যায়ে রয়েছে অধস্তন আদালত। এই অধস্তন আদালতগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়: 1. জেলার অধস্তন আদালত, 2. মহানগরীয় অঞ্চলের অধস্তন আদালত। 20. সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে অপসারণ করা যায়? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করার ব্যাপারে ইমপিচমেন্ট পদ্ধতির আশ্রয় নেওয়া হয়। এই পদ্ধতি অনুযায়ী রাষ্ট্রপতি কোনো বিচারপতিকে প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগের ভিত্তিতে অপসারণ করতে পারেন। 21. সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে নিযুক্ত করা হয়? সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তাদের নিয়োগের আগে রাষ্ট্রপতিকে অবশ্যই প্রধান বিচারপতির সাথে পরামর্শ করতে হবে। 12. সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকাল কতদিন? হাইকোর্টের বিচারপতিদের কার্যকাল কতদিন? সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়স পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন। হাইকোর্টের বিচারপতিরা 62 বছর বয়স পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন। অবশ্য তার পূর্বেই তারা পদত্যাগ করতে পারেন অথবা পদচ্যুত হতে পারেন। 23. হাইকোর্টের বিচারপতিদের পদে নিযুক্ত হবার যোগ্যতা কী? হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হবার জন্য: 1. বিচারপতিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 2. ভারতের কোনো বিচারালয়ে কমপক্ষে 10 বছর যে কোনো বিচার বিভাগীয় পদে কাজের অভিজ্ঞতা অথবা অন্তত 10 বছর কোনো হাইকোর্টে বা 2 বা ততোধিক হাইকোর্টে একাদিক্রমে আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 24. ফৌজদারি মামলার জন্য যে 3টি ক্ষেত্রে সুপ্রিম কোর্টে আপিল করা যায় তার মধ্যে যে কোনো দুটির উল্লেখ করো। 1. নিম্নতর আদালতের বিচারের নির্দোষ বলে প্রমাণিত কোনো ব্যক্তিকে হাইকোর্ট মৃত্যুদণ্ডে দণ্ডিত করলে, এবং 2. নিম্ন আদালতে বিচার চলাকালীন কোনো মামলা নিজের হাতে তুলে নিয়ে হাইকোর্ট অভিযুক্ত ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ দিলে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। পেজ 120। 25. লোক আদালত গঠনের উদ্দেশ্য কী? সাধারণ মানুষের জন্য স্বল্প ব্যয়ে সহজ উপায়ে দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করাই হল লোক আদালত গঠনের উদ্দেশ্য। 26. লোক আদালতের এখতিয়ারভুক্ত বিষয়গুলি কী? লোক আদালতের এখতিয়ারভুক্ত বিষয়গুলি হল পথ দুর্ঘটনা সংক্রান্ত ক্ষতিপূরণ নির্ধারণ, সম্পত্তি বিষয়ক বিরোধ, দাম্পত্য বিরোধের মীমাংসা ইত্যাদি। 27. কে কবে বিচার ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে লোক আদালত গঠনের প্রস্তাব দেন? 1985 সালে দিল্লিতে বিচার ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে আহৃত এক সম্মেলনে
আহুত এক সম্মেলনে বিচারপতি P.N. ভগবতী লোক আদালত গঠনের কথা বলেন। 28. পারিবারিক আদালত কি? 1984 সালের পার্লামেন্ট প্রণীত আইন অনুযায়ী রাজ্য সরকার বিবাহ বা তার সঙ্গে সংশ্লিষ্ট পারিবারিক সমস্যা দ্রুত সমাধানের উদ্দেশ্যে পারিবারিক আদালত গঠন করতে পারে। 29. ট্রাইব্যুনাল কি? টয়রাফলাকার হস্যই বয়জফলা হস্য দন্তান্ন একার ল। ট্রাইব্যুনাল হল আইন নির্দিষ্ট পদ্ধতিতে গঠিত অস্থায়ী আদালত যার উদ্দেশ্য হল নির্দিষ্ট বিষয় বিচার করা। 30. ভারতে অখণ্ড বিচার ব্যবস্থা বলতে কী বোঝো? ভারতীয় যুক্তরাষ্ট্রে দ্বৈত বিচার ব্যবস্থার পরিবর্তে সারা দেশের জন্য অখণ্ড বিচার ব্যবস্থা চালু করা হয়েছে। এই অখণ্ড বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়া রয়েছে অঙ্গরাজ্যগুলির হাইকোর্ট এবং বিভিন্ন ধরনের অধস্তন আদালত। 31. মৌলিক অধিকার বলবৎ করার জন্য দুটি লেখের নাম উল্লেখ করো, অথবা ভারতের সুপ্রিম কোর্টের দুটি লেখ উল্লেখ করো। মৌলিক অধিকার বলবৎ করার জন্য দুটি লেখ হল 1. অধিকার পৃচ্ছা এবং 2. পরমাদেশ। 32. ভারতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন আদালতের নাম লেখো। ভারতের সর্বোচ্চ আদালত হল সুপ্রিম কোর্ট এবং সর্বনিম্ন আদালত হল পঞ্চায়েত, ন্যায় পঞ্চায়েত। দন্তার নয়জফলাকার অন্তুস্ত ন্যায় পঞ্চায়েত পয় চয়াকার অন্তুস্ত একাত্ত। 33. ভারতের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। ভারতের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য হল 1. ভারতের বিচার ব্যবস্থা কেন্দ্রীভূত এবং খণ্ড প্রকৃতির। 2. সারা ভারতে প্রায় একই দেওয়ানি ও ফৌজদারি আইন অনুযায়ী বিচারকার্য সম্পাদন করা হয়। 34. দেওয়ানি আপিল বলতে কী বোঝায়? সংবিধানের 134 নম্বর ধারা অনুযায়ী কোনো দেওয়ানি মামলায় হাইকোর্ট যদি এই মর্মে প্রমাণপত্র দেয় যে 1. মামলাটির সঙ্গে আইনের সাধারণ রূপের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত আছে এবং 2. হাইকোর্টের মতে প্রশ্নটির মীমাংসা সুপ্রিম কোর্টে হওয়া প্রয়োজন, তাহলে সুপ্রিম কোর্টে এইরূপ দেওয়ানি মামলার জন্য আপিল করা যাবে। 35. রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চেয়েছেন এমন কয়েকটি উদাহরণ দাও। রাষ্ট্রপতি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ চেয়েছেন, যেমন 1957 সালে কেরালা শিক্ষা বিল বিষয়ক প্রশ্নে, 1959 সালে বেরুবাড়ি বয়কার রহস্য বয়াকার দর্শন রহস্যই সম্পর্কে ভারত পাকিস্তান চুক্তি, 1982 সালে জম্মু ও কাশ্মীর পুনর্বাসন বিল, কাবেরীর জলবন্টন প্রশ্নে কর্ণাটক তামিলনাড়ু বিরোধ ইত্যাদি। 36. ভারতের সুপ্রিম কোর্টকে গণতন্ত্রের রক্ষাকর্তা বলা হয় কেন? সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারগুলিকে যথাযথভাবে রক্ষা করে এবং যাবতীয় নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসার ক্ষেত্রে সর্বোচ্চ আপিল আদালত হিসেবে বিচারের দায়িত্ব পালন করে গণতন্ত্রকে স্বচ্ছ এবং পবিত্র রাখার চেষ্টা করে। তাই সুপ্রিম কোর্টকে গণতন্ত্রের রক্ষাকর্তা বলে অভিহিত করা হয়। 37. সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা বলতে কী বোঝায়? কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির দ্বারা প্রণীত সাংবিধানিক আইন, আদেশ বা নির্দেশের বৈধতা বিচারকে সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা বলে। 38. কোন কোন পদাধিকারীর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট পরমাদেশ জারি করতে পারে না? ভারতের রাষ্ট্রপতি এবং কোনো রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট পরমাদেশ জারি করতে পারে না। 39. কোন কোন ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্টের চেয়ে বেশি ক্ষমতা ভোগ করে? হাইকোর্ট সুপ্রিম কোর্টের চেয়ে বেশি ক্ষমতা ভোগ করে এমন দুটি উল্লেখযোগ্য ক্ষেত্র হল 1. নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ ছাড়াও অন্য যে কোনো উদ্দেশ্যে হাইকোর্ট লেখ বা নির্দেশ জারি করতে পারে, কিন্তু এই ক্ষমতা ভারতের সুপ্রিম কোর্টের নেই। 2. তাছাড়া জরুরি অবস্থাতেও হাইকোর্টের বন্দি প্রত্যক্ষীকরণ বদন্তর্নয়দয় হস্যই হাইফেন পয়রাফলা তয়জাফলা কমিশয় ক্ষয় দীর্ঘই ক র মধ্যাহ্ন প্রত্যক্ষীকরণ ইত্যাদি লেখ জারির অধিকারকে সাময়িকভাবে খর্ব করা যায় না। 40. আইনের যথাবিহিত পদ্ধতি ব্র্যাকেটে ডিউ প্রসেস অফ ল বলতে কী বোঝায়? আইনের যথাবিহিত পদ্ধতির বিষয়টি বিচার বিভাগীয় সমীক্ষার প্রকৃতি বিশ্লেষণের একটি উল্লেখযোগ্য দিক। মার্কিন সুপ্রিম কোর্টে এই পদ্ধতি অনুসৃত হয়। উক্ত পদ্ধতি অনুযায়ী সুপ্রিম কোর্ট আইনটি যথাযথ সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে কিনা দেখে এবং তা স্বাভাবিক ন্যায়নীতি লঙ্ঘন করছে কিনা তাও বিচার করে। উল্লেখ্য যে ভারতের সুপ্রিম কোর্টের এই ক্ষমতা নেই। 41.
কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিজেই আপিল করার অনুমতি দিতে পারে? বিশেষ কোনো ক্ষেত্রে হাইকোর্ট শংসাপত্র প্রদানে অস্বীকৃত হলে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন জড়িত এমন যে কোনো মামলার বিচারের জন্য সুপ্রিম কোর্ট নিজেই আপিল করার বিশেষ অনুমতি দিতে পারে। পেজ 121। 42 মার্কিন বিচার বিভাগীয় সমীক্ষার সঙ্গে ভারতীয় বিচার বিভাগীয় সমীক্ষার পার্থক্য দেখাও। মার্কিন বিচার বিভাগ এবং ভারতীয় বিচার বিভাগ উভয়ই আইনটি উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক এবং যথাযথ পদ্ধতিতে প্রণীত হয়েছে কিনা বিচার করে দেখে, তবে আইনটি ন্যায়সঙ্গত বা যুক্তিসঙ্গত কিনা তা বিচার করে দেখতে পারে মার্কিন বিচার বিভাগ, কিন্তু ভারতীয় বিচার বিভাগের সেই ক্ষমতা নেই। 43 আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে কি বোঝায়? আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে উপযুক্ত আইনসভা কর্তৃক বিধিসম্মতভাবে প্রণীত আইনের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিকে বোঝানো হয়। এখানে আইন বলতে পার্লামেন্ট ও রাজ্য আইনসভা প্রণীত আইনের কথা বলা হয়েছে। 44 বিচার ব্যবস্থায় প্রবীণতার নীতি কাকে বলে? সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতিকে প্রধান বিচারপতির পদে নিযুক্ত করা হয়, একে বলে প্রবীণতার নীতি। 45 লোক আদালত গঠনের দুটি কারণ লেখো। লোক আদালত গঠনের দুটি কারণ হল: 1 এই আদালত গঠনের মাধ্যমে দ্রুত এবং সহজে বিরোধ নিষ্পত্তি করা হয়, এবং 2 এই আদালত ব্যয়বহুল নয়। 46 বন্দি প্রত্যক্ষীকরণ লেখো জারির প্রশ্নে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের পার্থক্য কী? সুপ্রিম কোর্ট কেবল রাষ্ট্রের বিরুদ্ধে বন্দি প্রত্যক্ষীকরণ লেখো জারি করতে পারে, কিন্তু হাইকোর্ট রাষ্ট্র এবং ব্যক্তি উভয়ের বিরুদ্ধেই লেখো জারি করার অধিকারী। 47 জেলার সর্বোচ্চ দেওয়ানি ও ফৌজদারি আদালত কোনটি? জেলার সর্বোচ্চ দেওয়ানি আদালত হল জেলা জজের আদালত এবং সর্বোচ্চ ফৌজদারি আদালত হল দায়রা আদালত। 48 কোন ক্ষেত্রে হাইকোর্ট অধস্তন আদালত থেকে নিজের হাতে মামলা তুলে নিতে পারে? সংবিধানের 228 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট যদি মনে করে মামলাটির সঙ্গে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আইনের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত আছে, তাহলে নিম্ন আদালত থেকে কোনো মামলা হাইকোর্ট নিজের হাতে তুলে নিতে পারে। 49 সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতি কিভাবে নিযুক্ত হন? কোনো মামলার বিচারের সময় প্রয়োজনীয় সংখ্যক অর্থাৎ কোরাম কয়কার রয়াকারম সংখ্যক বিচারপতি পাওয়া না গেলে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির পূর্বানুমতিতে এবং সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে সেই হাইকোর্ট থেকে কোনো বিচারপতিকে সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে কাজ করার অনুরোধ জানাতে পারেন। 50 সুপ্রিম কোর্টের বিচারপতির পদপ্রার্থীর দুটি যোগ্যতা নির্দেশ করো, অথবা সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের দুটি যোগ্যতা মানের উল্লেখ করো। সুপ্রিম কোর্টের বিচারপতি পদপ্রার্থীর দুটি যোগ্যতা হল: 1 বিচারপতি নিযুক্ত হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভারতীয় নাগরিক হতে হবে। 2 তাকে অন্তত একাদিক্রমে 5 বছর কোনো হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করতে হবে, অথবা 10 বছর কোনো হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে, অথবা রাষ্ট্রপতির বিবেচনা অনুসারে তাকে একজন প্রখ্যাত আইনজ্ঞ হতে হবে। 51 হাইকোর্টগুলির মূল এলাকা কী? রাজস্ব সংক্রান্ত যাবতীয় বিষয় হাইকোর্টের মূল এলাকায় স্থান পেয়েছে। অনেক ক্ষেত্রে দেওয়ানি মামলাকেও মূল এলাকার অন্তর্ভুক্ত করা হয়, তবে সব হাইকোর্টের মূল এলাকাভুক্ত ক্ষমতা নেই। শুধুমাত্র কলকাতা, চেন্নাই ও মুম্বাই হাইকোর্টের এই ক্ষমতা রয়েছে। 52 লোক আদালতের দুটি উপযোগিতা উল্লেখ করো। লোক আদালতের দুটি উপযোগিতা হল: 1 লোক আদালত সমাজের দুর্বলতর শ্রেণীকে বিনামূল্যে আইনি সাহায্য দেওয়ার জন্য কাজ করে। 2 লোক আদালতগুলিতে মামলার নিষ্পত্তি দ্রুত হয়ে থাকে। 53 ক্রেতা আদালত কাকে বলে? কোনো ক্রেতা যখন কোনো জিনিস বা পরিষেবা কিনতে গিয়ে প্রতারিত বা বঞ্চিত হন, তখন যে আইনগত প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি প্রতিকার পেতে পারেন তাকে বলা হয় ক্রেতা আদালত। 54 ক্রেতা আদালতের প্রধান উদ্দেশ্য কী? ক্রেতা আদালতের প্রধান উদ্দেশ্য হল ক্রেতাদের সুরক্ষা প্রদান। ক্রেতার স্বার্থ দেখাই ক্রেতা আদালতের মূল কাজ। প্রবঞ্চিত বা ক্ষতিগ্রস্ত ক্রেতার অভিযোগ বা নালিশের আইনসম্মত সুষ্ঠু প্রতিকার বা নিষ্পত্তি বিধানই এর উদ্দেশ্য। 55 ক্রেতা আদালতের কটি স্তর রয়েছে এবং এগুলি কি? ক্রেতা আদালতের 3টি স্তর রয়েছে, এগুলি হল: 1 জেলা স্তরে জেলা ক্রেতা আদালত, 2 রাজ্য স্তরে রাজ্য ক্রেতা আদালত এবং 3
জাতীয় স্তরে জাতীয় ক্রেতা আদালত। 56 রাজ্য ক্রেতা আদালত কিভাবে গঠিত হয়? রাজ্য ক্রেতা আদালত বা রাজ্য কমিশনের সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়? রাজ্য ক্রেতা আদালত একজন সভাপতি এবং অন্য দুজন সদস্য মোট 3 জনকে নিয়ে গঠিত হয়। হাইকোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি রাজ্য কমিশনের সভাপতি হিসেবে নিযুক্ত হন। 57 জেলা ক্রেতা আদালতের সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়? জাতীয় ক্রেতা আদালত বা জাতীয় কমিশনের সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়? একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত জেলা জজকে জেলা ক্রেতা আদালতের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতিকে জাতীয় ক্রেতা আদালত বা জাতীয় কমিশনের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। পেজ 122। 58 কবে এবং কোন আইন অনুসারে ক্রেতা আদালত গঠন করা হয়? ক্রেতা আদালতে কি আইনজীবীর প্রয়োজন হয়? 1986 সালে ক্রেতা সুরক্ষা আইন অনুসারে ক্রেতা আদালত গঠন করা হয়। ক্রেতা আদালতে নালিশ রুজু করার জন্য বা অভিযোগপত্র দায়ের করার জন্য কোনো আইনজীবীর প্রয়োজন নেই। 59 ক্রেতা আদালতের আদেশ অমান্য করা হলে কি হতে পারে? ক্রেতা আদালতের আদেশ অমান্য করা হলে অমান্যকারীর সম্পত্তি ক্রোক বা বাজেয়াপ্ত করা হতে পারে, এমনকি আদেশ অমান্যকারীর জেল ও জরিমানা 2ই হতে পারে। 60 গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের কোন বিভাগের ভূমিকা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? ভারতের বিচার ব্যবস্থার স্বরূপ কিরূপ? গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের বিচার বিভাগের ভূমিকা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। ভারতের বিচার ব্যবস্থার স্বরূপ হল অখণ্ড। 61 ভারতের সর্বোচ্চ আপিল আদালতের নাম কি? ভারতের সর্বোচ্চ ফৌজদারি আদালতের নাম কি? ভারতের সর্বোচ্চ আপিল আদালতের নাম সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্চ ফৌজদারি আদালতের নাম সুপ্রিম কোর্ট। 62 ভারতের সুপ্রিম কোর্টে কার্যনির্বাহী প্রধান বিচারপতি কখন নিয়োগ করা হয়? ভারতের সুপ্রিম কোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? সুপ্রিম কোর্টের কার্যনির্বাহী বিচারপতি কাদের মধ্যে থেকে নিযুক্ত হন? কোনো কারণে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে না পারলে কার্যনির্বাহী প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। ভারতের সুপ্রিম কোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন। সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের মধ্যে থেকে সুপ্রিম কোর্টের কার্যনির্বাহী বিচারপতি নিযুক্ত হন। 63 সুপ্রিম কোর্টের বিচারকদের কে নিয়োগ করেন? 1973 সালে জ্যেষ্ঠতার নীতি (সিনিয়রিটি) ভেঙে কাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়? সুপ্রিম কোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি নিয়োগ করেন। 1973 সালে জ্যেষ্ঠতার নীতি (সিনিয়রিটি) ভেঙে A.N. রায়কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। 64 সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করার রাষ্ট্রপতির নির্দেশ কি আদালতে বিচারযোগ্য? সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো বিচারপতিকে অপসারণ করার নির্দেশ যে আদালতের বিচারযোগ্য সেই বিষয়ে সুপ্রিম কোর্ট কত সালে রায় দেয়? হ্যাঁ, বিচারযোগ্য। 1992 সালে। 65 বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন ভাতা ইত্যাদি যে পার্লামেন্ট প্রণীত তা কত সালের আইনানুযায়ী স্থির হয়েছে? সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন ভাতা ইত্যাদি কোন তহবিল থেকে প্রদান করা হয়? 2009 সালের পার্লামেন্ট প্রণীত আইনের মাধ্যমে। ভারতের সঞ্চিত তহবিল। 66 ভারতীয় সুপ্রিম কোর্টের মূল এলাকা বলতে কী বোঝায়? আপিল এলাকা বলতে কী বোঝায়? বিশেষ অনুমতির মাধ্যমে আপিল বলতে কী বোঝায়? কোনো মামলা সরাসরি সুপ্রিম কোর্টে যে এলাকায় দাখিল করা যায় তাকেই মূল এলাকা বলে। সুপ্রিম কোর্টে যে এলাকায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যায় সেই এলাকাকেই আপিল এলাকা বলে। ভারতের যে কোনো আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আপিল করার বিশেষ অনুমতি দিলে সেই আপিলকে বিশেষ অনুমতির মাধ্যমে আপিল বলে। 57 ভারতের সুপ্রিম কোর্ট সম্পর্কে আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার কি বলেছেন? আল্লাদি কৃষ্ণস্বামী আয়ারের মতে ভারতের সুপ্রিম কোর্ট যে কোনো দেশের সর্বোচ্চ আদালত অপেক্ষা অধিক ক্ষমতার অধিকারী। 68 1967 সালে গোলকনাথ মামলায় সুপ্রিম কোর্ট কি রায় দেয়? 1980 সালের
মিনার্ভা মিলস মামলায় সুপ্রিম কোর্ট কী রায় দেয়? পার্লামেন্ট মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করতে পারবে না। পার্লামেন্ট সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোর কোনো পরিবর্তন করতে পারবে না। 69. ভারতের বিচার বিভাগের শীর্ষে কোন আদালত অবস্থান করে? কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ ছাড়াও আর কোন অঞ্চলের মামলার বিচার করে? হাইকোর্ট। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 70. ভারতের সংবিধান অনুসারে হাইকোর্ট কিভাবে গঠিত হয়? হাইকোর্টের বিচারকদের কে নিয়োগ করেন? হাইকোর্টের বিচারকগণ কত বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকেন? একজন প্রধান বিচারপতি এবং অন্যান্য কয়েকজন বিচারপতি নিয়ে হাইকোর্ট গঠিত হয়। হাইকোর্টের বিচারকদের ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন। হাইকোর্টের বিচারকদের 62 বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকেন। 71. হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারকদের কোন পদ্ধতিতে পদচ্যুত করা যায়? কোনো বিচারপতির বিরুদ্ধে আনীত প্রস্তাব যদি সংসদের উভয় কক্ষের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 সমর্থনে গৃহীত হয় তাহলে সেই বিচারপতিকে পদচ্যুত করা যায়। 72. দিওয়ানি মামলার ক্ষেত্রে কার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়? ফৌজদারি মামলার ক্ষেত্রে কার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়? জেলা বিচারকের আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। দায়রা আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। পেজ 123। 73. হাইকোর্ট ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী লেখ জারি করতে পারে? হাইকোর্ট কোন উদ্দেশ্যে লেখ জারি করতে পারে? সংবিধানের 226 নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকার সংরক্ষণ ও অন্যান্য যে কোনো উদ্দেশ্যে হাইকোর্ট লেখ জারি করতে পারে। 74. ভারতীয় সংবিধানের 44তম সংশোধন অনুযায়ী জরুরি অবস্থার সময়ও হাইকোর্টের কোন ধরনের লেখ জারির ক্ষমতাকে খর্ব করা যাবে না? ভারতীয় সংবিধানের 44তম সংশোধনের মাধ্যমে হাইকোর্টের হাতে কোন ক্ষমতা পুনরায় অর্পণ করা হয়েছে? বন্দি প্রত্যক্ষীকরণ ধরনের লেখ জারি করার ক্ষমতা, কেন্দ্রীয় আইনের বৈধতা বিচার করার ক্ষমতা। 75. সামরিক আদালত ও ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে কি হাইকোর্টে আপিল করা যায়? না, সামরিক আদালত ও ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায় না। 76. জেলা আদালতের শীর্ষে কে আছে? দিওয়ানি মামলার ক্ষেত্রে জেলা আদালতের নিম্নে কোন আদালত অবস্থিত? জেলা আদালতের শীর্ষে আছে দেওয়ানি মামলার ক্ষেত্রে জেলা বিচারকের আদালত এবং ফৌজদারি মামলার ক্ষেত্রে দায়রা আদালত। জেলা বিচারকের আদালতের নিম্নে হল অবর বিচারকের আদালত। অবর। 77. দেওয়ানি মামলার ক্ষেত্রে অবর বিচারকের আদালতের নিম্নে কোন আদালত অবস্থিত? দেওয়ানি আদালত সমূহের সর্বনিম্নে কোন আদালত অবস্থিত? অবর বিচারকের আদালতের নিম্নে মুনসেফের আদালত অবস্থিত। ময়হাসুদন্তার 9 ফয়কার ন্যায় পঞ্চায়েত অবস্থিত। 78. মহানগরের সর্বোচ্চ আদালতের নাম কি? দেওয়ানি মামলার ক্ষেত্রে মহানগরীয় ম্যাজিস্ট্রেটের আদালতের নিচে কোন আদালত অবস্থিত? মহানগরের দেওয়ানি আদালতের সর্বনিম্নে কোন আদালতের অবস্থান? মহানগরীয় ম্যাজিস্ট্রেটের আদালত, নগর দেওয়ানি আদালত, ক্ষুদ্র আদালত। 79. ফৌজদারি মামলার ক্ষেত্রে মহানগরীয় ম্যাজিস্ট্রেটের আদালতের নিম্নে কোন আদালত অবস্থিত? মহানগরের ফৌজদারি আদালত সমূহের সর্বনিম্নে কোন আদালতের অবস্থান? নগর দায়রা আদালত, প্রেসিডেন্সি ক্ষুদ্র আদালত। 80. কোন সালের ক্রেতা সুরক্ষা আইনে ত্রিস্তর বিশিষ্ট ক্রেতা আদালত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? ক্রেতা আদালতগুলিকে কি বলে চিহ্নিত করা হয়? 1986 সাল। ক্রেতা আদালতগুলিকে বিশেষ আদালত বা বিশেষ উদ্দেশ্য সাধক আদালত বলে চিহ্নিত করা যায়। 81. ক্রেতা আদালতের গঠন কিরূপ? ক্রেতা আদালতের সর্বনিম্ন স্তরের আদালতের নাম কি? ক্রেতা আদালতের গঠন পিরামিডের মতো। জেলা আদালত। 82. ত্রিস্তর বিশিষ্ট ক্রেতা আদালতের মধ্যবর্তী স্তরটি কি? ভারতের প্রতিটি রাজ্যে কয়টি করে রাজ্য কমিশন থাকে? ত্রিস্তর বিশিষ্ট ক্রেতা আদালতের মধ্যবর্তী স্তরটি রাজ্য কমিশন নামে পরিচিত।
একটি। 83 ক্রেতা সুরক্ষা সম্পর্কিত রাজ্য কমিশনের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? ক্রেতা সুরক্ষা সম্পর্কিত রাজ্য কমিশনের সদস্য হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী? 35 বছর। বিশ্ববিদ্যালয়ে স্নাতক হতে হয়। 84 রাজ্য কমিশনের সদস্যদের মধ্যে মহিলা সদস্য থাকা বাধ্যতামূলক কি? রাজ্য কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? হ্যাঁ, একজন মহিলা সদস্য থাকতেই হবে 5 বছর অথবা 67 বছর বয়স পর্যন্ত। 85 রাজ্য কমিশনের সদস্যগণ পুনর্নির্বাচিত হতে পারে কি? রাজ্য কমিশনে কোন সদস্য কতদিনের জন্য পুনর্নির্বাচিত হতে পারেন? হ্যাঁ, পুনর্নির্বাচিত হতে পারেন 5 বছরের জন্য। 86 রাজ্য কমিশনের সভাপতি পুনর্নির্বাচিত হতে পারেন? রাজ্য কমিশনের সভাপতি কতদিনের জন্য পুনর্নির্বাচিত হতে পারেন? হ্যাঁ, পুনর্নির্বাচিত হতে পারেন 5 বছরের জন্য। 87 জেলা কমিশনের রায়ের বিরুদ্ধে কোথায় আপিল করা যায়? রাজ্য কমিশনের সভাপতি ও সদস্যদের বেতন ভাতা ইত্যাদি কার দ্বারা নির্ধারিত হয়? রাজ্য কমিশনে রাজ্য সরকার দ্বারা। পেজ 124। 88 ভোগ্যপণ্য বা পরিষেবার ক্ষেত্রে কত মূল্য সম্পর্কিত বিষয় রাজ্য কমিশনের এখতিয়ারভুক্ত? ঘটনাটি ঘটার কতদিনের মধ্যে রাজ্য কমিশনে অভিযোগ জানাতে হয়? 20 লক্ষ টাকার বেশি কিন্তু 1 কোটি টাকার কম মূল্য সম্পর্কিত বিষয় 2 বছরের মধ্যে। 89 কোনো ব্যক্তি রাজ্য কমিশনের রায়ে সন্তুষ্ট না হলে কি করতে পারে? ত্রিস্তর বিশিষ্ট ক্রেতা আদালতের সর্বোচ্চ কোনটি? জাতীয় কমিশনে আপিল করতে পারে। ক্রেতা আদালতের সর্বোচ্চ স্তরটি হল জাতীয় কমিশন। 90 রাজ্য কমিশনের রায়ের বিরুদ্ধে জাতীয় কমিশনে আপিল করার জন্য কি করতে হয়? জেলা আদালতের রায়ের বিরুদ্ধে রাজ্য কমিশনে আপিল করতে হলে কত পরিমাণ টাকা জমা দিতে হয়? রাজ্য কমিশনের রায় যে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয় তার 50% বা 35,000 টাকার মধ্যে যেটি কম হবে তা জমা দিতে হয়। জেলা আদালতের রায় যে পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয় তার 50% বা 25,000 টাকার মধ্যে যেটি কম হবে সেই পরিমাণ টাকা জমা দিতে হয়। 91 জাতীয় কমিশন কাদের নিয়ে গঠিত হয়? জাতীয় কমিশনের সভাপতি হবার যোগ্য কে? জাতীয় কমিশন একজন সভাপতি ও কিছু সদস্য নিয়ে গঠিত হয়। সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারক জাতীয় কমিশনের সভাপতি হওয়ার যোগ্য। 90 জাতীয় কমিশনের সদস্য হওয়ার জন্য কমপক্ষে কত বছর বয়স হতে হয়? জাতীয় কমিশনের সদস্যদের মধ্যে কমপক্ষে কতজন মহিলা থাকে? 35 বছর, একজন। 93 রাজ্য কমিশনের সভাপতি কে হন? জেলা কমিশনের সভাপতি কে হন? সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের কোনো কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি রাজ্য কমিশনের সভাপতি হবার যোগ্য। একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত জেলা বিচারক জেলা কমিশনের সভাপতি হবার যোগ্য। 94 জেলা আদালতের সদস্যগণ কিভাবে নির্বাচিত হন? রাজ্য কমিশনের সদস্যগণ কিভাবে নির্বাচিত হন? রাজ্য সরকার কর্তৃক গঠিত এক নির্বাচন কমিটির সুপারিশের মাধ্যমে জেলা আদালতের সদস্যগণ নির্বাচিত হন। রাজ্য সরকার কর্তৃক গঠিত এক নির্বাচন কমিটির সুপারিশের মাধ্যমে রাজ্য কমিশনের সদস্যগণ নির্বাচিত হন। 95 জাতীয় কমিশনের সদস্যগণ কিভাবে নির্বাচিত হন? জাতীয় কমিশনের সভাপতি ও সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? কেন্দ্রীয় সরকার কর্তৃক গঠিত এক নির্বাচন কমিটির সুপারিশের মাধ্যমে জাতীয় কমিশনের সদস্যগণ নির্বাচিত হন 5 বছর অথবা 70 বছর বয়স পর্যন্ত। 96 জাতীয় কমিশনে অভিযোগ জানাতে হলে ঘটনাটি ঘটার কতদিনের মধ্যে জানাতে হয়? জাতীয় কমিশনের রায়ের বিরুদ্ধে কোথায় আপিল করা যায়? ঘটনাটি ঘটার 2 বছরের মধ্যে। জাতীয় কমিশনের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। 97 জাতীয় কমিশনের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার নিয়মাবলী কী? জাতীয় কমিশন যে পরিমাণ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে তার 50% বা 50,000 টাকার মধ্যে যেটি কম হবে সেই পরিমাণ টাকা জমা দিতে হয়। 98 কোনো ব্যক্তির অভিযোগকে জাতীয় কমিশন অসার বা হয়রানিমূলক মনে করলে কমিশন কি করতে পারে? কমিশন অভিযোগটি বাতিল করে দেয় এবং এই ধরনের অভিযোগ আনার জন্য অনধিক
10,000 টাকা জরিমানা করতে পারে। 99 যেসব ক্ষেত্রে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করতে পারেন সেগুলির মধ্যে যে কোনো দুটির উল্লেখ করো। রাষ্ট্রপতি যদি মনে করেন যে আইন বা তথ্য সংক্রান্ত কোনো সর্বজনীন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে বা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা সংবিধান চালু হওয়ার আগে সম্পাদিত সন্ধি, চুক্তি, সনদ, অঙ্গীকারপত্র প্রভৃতির মধ্যে যেগুলি সংবিধান চালু হওয়ার পরেও বলবৎ আছে, সেগুলি নিয়ে কোনো রকম বিরোধ দেখা দিলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন। 100 নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টের দুটি ইতিবাচক ভূমিকার উদাহরণ দাও। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টের দুটি ইতিবাচক ভূমিকা হল বধূ হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের চরম দণ্ড দেওয়ার সপক্ষে রায় দেওয়া (1983) এবং বেগা শ্রমিকদের মুক্তি ও পুনর্বাসনের জন্য সরকারকে নির্দেশ দেওয়া (1983). 101 সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে সুপ্রিম কোর্টের ইতিবাচক ভূমিকার যে কোনো দুটি উদাহরণ দাও। সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে সুপ্রিম কোর্টের ইতিবাচক ভূমিকার দুটি উদাহরণ হল তালাকপ্রাপ্ত মুসলিম মহিলাদের আরেকবার বলছি সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে সুপ্রিম কোর্টের ইতিবাচক ভূমিকার দুটি উদাহরণ হল তালাকপ্রাপ্ত মুসলিম মহিলাদের ভরণ পোষণের দায়িত্ব স্বামীকে বহন করার নির্দেশ দান (1986) এবং সরকারি আমলাদের দুর্নীতির তদন্ত করার ক্ষেত্রে সিবিআইকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা প্রদান (1997). পেজ 125। 102 কোন ক্ষমতাটি ভারতের সুপ্রিম কোর্টের হাতে অর্পিত হয়নি কিন্তু হাইকোর্টের হাতে অর্পিত হয়েছে? নাগরিকদের মৌলিক অধিকারসমূহ সংরক্ষণ ছাড়াও অন্য যে কোনো উদ্দেশ্যে হাইকোর্ট লেখ্য নির্দেশ বা আদেশ জারি করতে সক্ষম। এই ক্ষমতা ভারতের সুপ্রিম কোর্টের নেই। 103 ভারতীয় বিচার ব্যবস্থায় বিচার বিভাগীয় সক্রিয়তা কোন সময় থেকে লক্ষ্য করা যায়? 1980 খ্রিস্টাব্দের পর থেকে ভারতীয় বিচার ব্যবস্থায় বিচার বিভাগীয় সক্রিয়তা লক্ষ্য করা যায়। 104 বিচারপতিদের কোন রায়ের যৌক্তিকতা নিয়ে পার্লামেন্টে কি আলোচনা করা যায়? সংবিধানের 121 নম্বর ধারা অনুসারে বিচারপতিদের কোনো রায়ের যৌক্তিকতা নিয়ে পার্লামেন্টে কোনো প্রশ্ন তোলা বা আলোচনা করা যায় না। 105 সুপ্রিম কোর্ট যে তিনটি ক্ষেত্রে নিজের দেওয়া রায় বা আদেশ পুনরায় বিবেচনা করে দেখতে পারে সেগুলি কি? প্রথম ক্ষেত্র হল নথি অনুসারে আগের কোনো ত্রুটি দেখা দিলে। দ্বিতীয় ক্ষেত্র হল নতুন কোনো তথ্য বা সাক্ষ্য প্রমাণ যুক্ত হলে এবং তৃতীয় ক্ষেত্র হল পুনর্বিবেচনার জন্য যথেষ্ট কারণ রয়েছে বলে মনে হলে। 106 সুপ্রিম কোর্ট তার নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে গিয়ে আগের রায় সংশোধন করেছে এমন দুটি মামলার উল্লেখ করো। গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলা (1967) এবং কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলা কেশবানন্দ ভারতী কয়কা তালবস বয়াকা দন্তা ন দন্তা নয় দয় কেশবানন্দ ভারতী ভয়াকা র তয় দীর্ঘই বনাম কেরালা রাজ্য মামলা (1973) 107 সাম্প্রতিককালে ভোটদানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় কী ছিল? সম্প্রতি 2013 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট ভারতীয় নির্বাচন ব্যবস্থার সংস্কার সাধনের উদ্দেশ্যে এক যুগান্তকারী রায়ে ভোটদানের সময় কোনো প্রার্থীকে পছন্দ না হলে ভোটদাতাদের অপছন্দের বিষয়টিকে গুরুত্ব দিয়ে না সূচক (নোটা) ভোটদানকে বৈধ বলে ঘোষণা করে। 108 সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি? সুপ্রিম কোর্টের এলাকাগুলি হল 1 মূল এলাকা, 2 আপিল এলাকা, 3 পরামর্শদান এলাকা, 4 নির্দেশ, আদেশ বা লেখ্য জারির এলাকা। 109 স্বাধীন বিচার বিভাগের প্রয়োজনীয়তা কি? (HS, WB, CHSE মডেল কোশ্চেন) স্বাধীন বিচার বিভাগ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। এটি সংবিধান রক্ষা করে, নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত করে এবং আইন প্রয়োগে নির্বাহী ও আইনসভাকে নিয়ন্ত্রণে রাখে। বিচার বিভাগের স্বাধীনতা না থাকলে ন্যায় বিচার ব্যাহত হয় এবং নিরপেক্ষ রায় দেওয়া সম্ভব হয় না। তাই গণতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে ও শাসন ব্যবস্থায় স্বচ্ছতা রক্ষায় স্বাধীন বিচার বিভাগ অপরিহার্য। 110
উপভোক্তা আদালতের দুটি কাজ লেখো। ব্র্যাকেটে এইচএস, WBCHSC মডেল কোশ্চেন। উপভোক্তা আদালতের দুটি প্রধান কাজ হল: 1. উপভোক্তাদের অভিযোগ নিষ্পত্তি। উপভোক্তা আদালত বিশেষভাবে প্রতিষ্ঠিত হয় উপভোক্তাদের ক্ষতিগ্রস্ত করার অভিযোগ, প্রতারণা অথবা পণ্য ও সেবার ক্ষেত্রে অসন্তোষ সম্পর্কিত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য। এর মাধ্যমে উপভোক্তারা বিক্রেতা বা সেবা প্রদানকারীর বিরুদ্ধে তাদের অধিকার রক্ষার যৌক্তিক ব্যবস্থা পায়। আদালত ধারাবাহিক ও নির্ভুল প্রক্রিয়ায় বিরোধ মেটানোর কাজ করে এবং দ্রুত বিচার নিশ্চিত করে। 2. উপভোক্তা অধিকার সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধি। উপভোক্তা আদালত শুধু বিচারিক কার্যক্রমই নয়, উপভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও কাজ করে। এটি উপভোক্তাদের সঠিক তথ্য প্রদান এবং তাদের অধিকার সম্পর্কে জানিয়ে শোষণ থেকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়া বিরোধ নিষ্পত্তিতে সহায়তা প্রদানের মাধ্যমে ভোক্তাদের প্রতি সম্মান ও ন্যায় প্রতিষ্ঠিত করে।